যার যত বেশি কষ্ট সহ্য করার ক্ষমতা, যে যত বেশি ধৈর্য ধরতে পারে, ভগবান তাকে কিন্তু ততটাই কষ্ট দেয়। এই কথাটা এখন আমি মনে প্রাণে বিশ্বাস করি। কতটা খারাপ আছি সেটা বললে তোমরা বুঝবে না, বা বলে আমি বোঝাতেও পারবো না। নমস্কার সবাইকে, কেমন আছো? আশা করছি ভালোই আছো। অনেক দিন পরে আবার ব্লগ নিয়ে এলাম। হয়তো আর ব্লগ নিয়ে কখনো আসতেও পারতাম না, বা আসবো বলে ভাবিনি। তারপরেও নতুন করে বাঁচার স্বপ্ন বা ইচ্ছে তো সবারই থাকে। অনেক কিছু ক্ষতি হয়ে গেছে জানো, আবার অনেক কিছু নতুন প্রাপ্তিও ঘটেছে। সব মিলিয়ে জীবনটা একটা অন্যরকম গতিতে চলছে। আর শুধুমাত্র যে আমার জীবন তা নয়, আমরা তিনজনেই মিলেই বেশ একটা ঘোরপাকের মধ্যে দিয়ে কাটাচ্ছি। আর এই যে এই বাড়িতে আমাদের হয়তো এটাই শেষ দিন হতে পারে, বা আর বেশি দিন আর থাকবো না। আর কিছুদিন আগে তোমাদেরকে লাস্ট ব্লগে বলেছিলাম শরীর আমার খুবই খারাপ, মাউথ ইনফেকশন হয়েছিল। তো সকালে উঠে এখন আগে এই গার্গিলটা করে নিচ্ছিলাম ওষুধ দিয়ে। আর তার সাথে অ্যালার্জি, এত অ্যালার্জির সমস্যা চলছিল আমার সেই সময়টা। এই ব্লগটা কিন্তু কয়েকদিন আগেরই করা। আর আমি এই কয়েকদিন তো ব্লগ দিতে পারিনি। কেন দিতে পারিনি তোমরা ধীরে ধীরে আপনার থেকেই বুঝতে পারবে, যে এত সমস্যার মধ্যে দিয়ে আসলে কাজ করা সম্ভব হয়ে ওঠে না। আর হয় না, জীবনের এমন কিছু জিনিস থাকে যেগুলো সোশ্যাল মিডিয়াতে তুলে ধরাটা ঠিক না আমি মনে করি। তো সেইভাবে করে করে আর দিই না, মানে কাজ করিও নি, বা কাজ দেওয়াটা একটু বন্ধই করে দিয়েছিলাম। সত্যি কথা বলতে আমার ব্লগের মধ্যে দিয়ে কাউকে, ফ্যামিলির কেউ বলো বা আমার পরিচিতি কেউ বলো, যেই হোক না কেন, কাউকে ছোট করে কিছু বলবো শুধুমাত্র আমার যুক্তিগুলো তুলে ধরার জন্য, বা আমি খারাপ আছি বলে কাউকে ছোট করব, সেই জিনিসগুলো না আমার সহজে আসে না। তো যার জন্য আর অনেক কিছু ব্লগ তোমাদেরকে চাইলেও দিতে পারি না, কে কীভাবে বিষয়গুলো নেবে সেটা ভেবে। কিন্তু জানো, আমি একটা জিনিস দেখলাম, কারো জন্য ভেবে ভেবে নিজের জায়গাটাকে নষ্ট করা, এটা বোকামি ছাড়া আর কিছুই নয়। যখন একটা সোশ্যাল মিডিয়াতে কাজ করতে এসেছি তখন এটা মাথায় রাখতে হবে যে কিছু কিছু জিনিস বাদ দিলে মোটামুটি সব কিছুই তুলে ধরতে হবে। শুধুমাত্র সোশ্যাল মিডিয়া নয়, তোমার জীবনে তোমার সাথে যেই অন্যায়গুলো করছে, সেই অন্যায়গুলো যদি তুমি ঢাকাচাপা দিয়ে রাখো, তাহলে এটা হবে তোমার জীবনের সবথেকে বড় ভুল। কারণ যে অন্যায়কারী সে কিন্তু পার পেয়ে গেল। তো এই জিনিসটা বুঝতে আসলে আমার অনেকটা দেরি লেগে গেছে। আর এখন দেখো রান্নাবান্না চলছে সকালের। মনের অবস্থা খুব খারাপ, শুধুমাত্র আমার নয়, আয়ুষ্মানেরও মনটা একদমই ভালো নয়। কারণ এই যে এই বাড়িটা আমরা খুব তাড়াতাড়ি ছেড়ে দিয়ে চলে যাব। তো আমার বাচ্চারা না আমার মতো একদম, ও নিজের হাতে ওর জিনিসগুলো গুছিয়ে রাখতে খুব পছন্দ করে। সত্যি কথা বলতে আমরা তিনজন মানুষই ভীষণ শৌখিন। তো আমরা যেখানেই থাকি না কেন সেই জায়গাটাকে আমাদের মতো করে সাজিয়ে নিই। যবে থেকে এই চ্যানেলে ব্লগ দেওয়া শুরু করেছিলাম, এই বাড়িটাতেই কিন্তু অনেক স্মৃতি ছিল আমার। তো সব স্মৃতি মুছে দিয়ে খুব তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হবে। কেন যাব, কি হয়েছিল, ধীরে ধীরে সব ঘটনা তোমরা অবশ্যই জানতে পারবে। যতটা জানানো সম্ভব সবই জানাবো। তো এখানে হয়তো এই তো শেষ রান্না, বা আর একদিন দুদিন হলেও রান্না করলেও করতে পারি। তো তেমনভাবেই সব কিছু চলছে। দেখো, যতক্ষণ নিঃশ্বাস চলে আর যতক্ষণ বেঁচে আছি, সব কিছু বাদ দিলেই, খাবার দাবার এগুলো তো আর বাদ দেওয়া যাবে না। আর তার সাথে কিছু সংসারের দায়িত্ব থাকে, সেগুলো পালন করতেই হবে। আসলে হাসি মুখে সব কিছু মেনে নেওয়াটাই ভালো। আর এখানে দেখো রান্না হচ্ছে পাবদা মাছ। আর মশলা টশলা না অত বাটাবাটি করিনি, যা আছে ঘরে গুঁড়ো মশলা দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি। আর এখন এত কাজের চাপ বেড়ে গেছে, আমার শরীরটা তো খারাপ সেটা ঠিক আছে, তার সাথে সাথে মানসিকভাবেও এত, মানে কি বলবো, ভালো নেই। তো তারপরে এত এত কাজ করতে হচ্ছে, সত্যি ভীষণ ক্লান্ত লাগে। যেহেতু একটা জায়গা থেকে চলে যাব, সেখানে বুঝতেই পারো প্যাকিং করাটা কতটা কষ্টের, সব কিছু মানে ম্যানেজ করা একা হাতে, সব কিছু অনেকটাই কষ্টের, একা একা এত কাজ করা। তো কষ্ট হলেও তো করার কিছু নেই। জানো তো, যখন বিপদে পড়বে তখন মানুষের মুখোশগুলো তোমার সামনে একদম ধরা দেবে, যেটা নিজের লোক হোক আর পরের লোক হোক। এবার আমি এত মানুষকে এমনভাবে চিনে গেছি না, মানে কি বলবো। আবার যাদেরকে মানে ভেবেছিলাম যে পরিস্থিতির সাথে সাথে হয়তো অনেক মানুষ দূরে হয়ে যাবে, তারাই কাছের হয়ে গেছে। আবার অনেক কাছের প্রিয় মানুষগুলো অনেক দূরে হয়ে গেছে। ঠিক এমন একটা পরিস্থিতি। আমি যখন কথাগুলো বলছিলাম আমার গলাটা আসলে জড়িয়ে আসছে, এতটাই কষ্ট পেয়েছি সব কিছুর মধ্যে। তো
এখন চলছিল একদিকে রান্না বান্না, তার সাথে প্যাকিং করা, তোমাদের দাদারও কাজকর্মের ভীষণ চাপ চলছিল। যেহেতু আমার শরীরটা না কিছুদিন যাবৎ খুব খারাপ ছিল, জানি না আমার কি হয়েছে, একটার পর একটা, বলে না হয়তো ভগবান এভাবেই পরীক্ষা নেয় যে তোমার একটা সমস্যা শেষ হতে না হতে তোমাকে আরেকটা সমস্যার মধ্যে দিয়ে জড়িয়ে দেবে। ঠিক আমার একটা তেমন পরিস্থিতি, জানো তো। সত্যি কথা বলতে আমি এখন মানে মাঝে মাঝে না গিল্টি ফিল করি যে আমার জন্যও আমার সংসারের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। বিশেষ করে তোমাদের দাদা দেখো, একা একটা মানুষ তো উপার্জন করে, তার ফ্যামিলিতে যদি এত সমস্যা থাকে তাহলে সেই মানুষটা কি করে তার কাজটা করবে। তো এই সমস্যাগুলো বেশিরভাগটাই আমার জন্যই সৃষ্টি হয়, কারণ আমি এত অসুস্থ থাকি যার জন্য ওকে মাঝে মাঝেই ছুটি করতে হয়, কাজে যেতে পারে না। তো সেখান থেকে ওর ভীষণ চাপের সৃষ্টি হয়, কাজেরও ভীষণ আর কি সমস্যা হয়ে দাঁড়ায়। এইভাবে করতে করতে না নিজেকে খুব গিল্টি ফিল হয়। তখন মনে হয় যত অসুস্থ থাকি যাই থাকি না কেন, ওই আবার উঠে দাঁড়াই, আবার মনে করো আমার পা চলছে না, পা আটকে যাচ্ছে, জড়িয়ে যাচ্ছে, তারপরেও আবার সংসারের কাজে হাত দিই, কারণ সংসারটা তো আর থেমে থাকবে না, তাই না। একটা ছোট বাচ্চা আছে, তাকেও তো দেখতে হবে। তো সব কিছু মিলিয়ে মনে করো আমি আর তোমাদের দাদা একটা খুব যুদ্ধের মধ্যে দিয়ে যাচ্ছি। তো এখানে দেখো আমার ছেলেটা একদম আমাদের মতো শৌখিন, খুবই ঘর গুছিয়ে রাখতে পছন্দ করে, আর খুবই আর কি সব কিছু জিনিস সাজিয়ে গুছিয়ে রাখবে, নিজের বইগুলো যত্ন করে রাখবে, সেই জিনিসগুলো ওর মধ্যে আছে। তো এখানে দেখো ও এই টেবিলটা একটা ছোট্ট পড়ার টেবিল নিজের হাতে গুছিয়েছিল। এখানে ও যে পড়তে বসে তা নয়, কিন্তু ওকে যখন একা একা পড়ালেখাগুলো দিই এখানে বসে বসে ও করে। আর এই জায়গাটা আমি খুব একটা হাত দিই না বা আমার গোছানোর প্রয়োজন পড়ে না, কারণ ও যখনই সময় পায় ওর জিনিসগুলো সুন্দর করে গুছিয়ে রাখে। তো ওকে বলেছিলাম যে বাবাই তুমি এগুলো এখন সব গুছিয়ে নাও, যেহেতু আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে। তোর ওর মনটা এত খারাপ করে নিয়েছিল যে একা হাতেও সুন্দর করে হয় না, ছোট হাতে গোছানো। এই যে দেখো এগুলো কিন্তু একটা আমি গোছাইনি। ও যেগুলো সাফল্য অর্জন করেছিল, কিছু কিছু অ্যাচিভমেন্ট, এগুলো এই যে মুখের সামনে সাজিয়ে রেখেছিল, তাহলে এটা দেখলে ও অনেক ইন্সপায়ার হয় ওর পড়াশুনো তারপর ড্রয়িংগুলো ভালোভাবে করার জন্য। ওর জিনিসগুলো ওর মতো গুছিয়ে রাখতে আমি ওকে কখনোই বাধা দিই না। তুমি এত সুন্দর করে ঘর গুছিয়েছো বাবা। হ্যাঁ, আর দেখো না এই ল্যাম্প লাইটটা কত সুন্দর লাগতেছে। হ্যাঁ খুব আর এই সুন্দর, অ্যাওয়ার্ডগুলো অ্যাওয়ার্ডগুলো খুব সুন্দর। দেখো, এই এই এটা এটা ছোটবেলায় আমার একদিন বার্থডেতে এটা আমি পেয়েছিলাম। না না, আমার এটা মনে নেই কিন্তু এটা হ্যাঁ। এটা এটা আমি দিয়েছিলাম পাপাকে। ও দেখো এইটা না আমি তোমাদের দাদাকে দিয়েছিলাম জানো বিয়ের আগে, এখনো আছে আমাদের কাছে। তোমাদের দাদা তো যত্ন করে রেখেছিল, তারপর যখন আমাদের বিয়ে হয়ে গেছিল তো আমি সব জিনিসগুলো যত্ন করে রেখেছিলাম। এটা অনেক বছর হয়ে গেছে, তো তবে দিয়েছিলাম। আর তারপর এটা এখন আমার হয়ে গেছে। হ্যাঁ। এই যে এটা আমি আমার গিটারের সামনে, এই দেখো আমার গিটারটা। হ্যাঁ চলো এখন খাওয়া দাওয়াটা করে নাও বাবা। হ্যাঁ, একবার শুনেই না গিটারটা। গিটার শোনাবে? আচ্ছা গিটার শোনাও। বাইরের যত আওয়াজ তুমি গিটার কিভাবে শোনাবে? বাহ সুন্দর সুন্দর। চলো এবার খাওয়া দাওয়া করতে হবে বাবাই। হ্যাঁ সব দেখেছি আন্টিরা, সব দেখেছি, চলো। আর না হ্যাঁ হ্যাঁ এটা দেখো, এটা হ্যাঁ দেখলাম তো, বাহ খুব সুন্দর। দেখো সবাই, এটা কিন্তু আমার ছেলে সব নিজের হাতে সাজিয়েছে। শুধু বিছানার চাদরটা ঠিকঠাক করে রাখতে পারিনি, সারাক্ষণ উঠে আর নামে, এটা যতই টান টান করি আর টান টান থাকে না। তো যাই হোক, তো এখন কথা হলো যে সব কিছু যখন ওকে গোছাতে বলেছি যে প্যাকিং করতে হবে চলো, তো ওর মনটা একটু খারাপ হয়ে গেছে যে এত সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি, আবার সেগুলো প্যাক করে আরেকটা জায়গায় যাব। সত্যি কথা বলতে ওর এই জায়গাটা ছাড়ার কোনো ইচ্ছে নেই, ওর ভীষণ মায়া পড়ে গেছে আসলে। অনেক ছোট তো, অনেক কিছু এখনও বোঝে না, ওভাবে কেন আমরা অন্য জায়গায় যাব, কি দরকার, এই তো বেশ আছি। তো যাই হোক,
ওর মাথার মধ্যে এখনও অনেক কিছু না আমি দিই না, ঢোকাই না। অনেক বড়দের চিন্তা বা বড়দের ঝামেলা এগুলো থেকে ওকে সবসময় দূরে রাখারই চেষ্টা করি। ওর নিজের জগৎটা নিয়ে ও ভালো থাকুক, ওর মতো করে ও বড় হয়ে উঠুক, এটাই আমার সবসময় চেষ্টা থাকে। তো এখানে দেখো রান্নাবান্নাগুলো কিন্তু মোটামুটি হয়ে গেছে, আর এখন বাসন টাসনগুলো মেজে পরিষ্কার করে নিচ্ছি। আর আমার একটা অভ্যেস আছে, ওই খুব তাড়াতাড়ি বাড়িটা ছেড়ে দিব ঠিকই, তারপরেও দেখো সব কিছু পরিষ্কার করেই রাখছি। মানে তোমাদের দাদা বলছে কি দরকার, আর তো প্যাকিং করতে হবে, সব গুছিয়ে নিতে হবে, তারপরেও কেন যেন আমার মনটা মানছে না যে তারপরে কি এলোমেলো অবস্থায় থাকবো, নোংরা অবস্থায় থাকবো। যতক্ষণ থাকি আর কি গুছিয়ে টুছিয়ে রাখি এরকম। তো এগুলো আর বেশি গুছিয়ে রাখার আর উপায় নেই। তো ভাবলাম যে বাসন টাসনগুলো ধুয়ে নিই, আর রান্নাঘরটা না একদম শেষে বাসনপত্র প্যাকিং করব, কারণ রান্নাবান্না তো টুকটাক মনে করো যতক্ষণ না ঘরটা ছাড়ছি চলতেই থাকবে। তো তার আগে যেমন জামা কাপড় থেকে শুরু করে বহু জিনিস এমন আছে যেগুলো আগে প্যাকিং করাটা আমার দরকার, তো সেগুলো প্যাক করব। তো শুধুমাত্র যে আমি প্যাক করছি তা নয়, তোমাদের দাদাও অনেকটা আমার সাথে হেল্প করছে। তো আর এগুলো কাজ তো একদিনে হয় না, অনেকটাই সময় লাগে সব কিছু করে নিতে। তো ধীরে ধীরে আসলে অনেক কিছু ধোয়া কাচা করতে হয়েছে, যেহেতু আরেকটা নতুন জায়গায় যাব, নোংরা জিনিসপত্র নিয়ে গেলে কেমন লাগে তাই না? নতুন জায়গায় সব কিছু নতুনভাবে তোমরা দেখতে পাবে। আর এই পরিস্থিতিতে তোমাদের আমার পাশে থাকাটা না খুব দরকার। খুবই খারাপ একটা কন্ডিশনের মধ্যে দিয়ে যাচ্ছি। মানসিকভাবে যদি তোমরা আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, আমার ব্লগগুলো তোমরা দেখো, আমি যদি একটু ইন্সপায়ার হই তাহলে নতুন নতুন ব্লগ আবার আনতে পারবো। তো এই ছিল দুপুরের খাবার দাবার। আশা করছি আজকের ব্লগটা ভালো লেগেছে। দেখা হবে অন্য কোনো ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, তোমরা সাবধানে থেকো।